তো শুরু করা যাক পরবর্তী প্রেসি রাইটিং। আর আজকে আমরা পিকেতে সরকারের এক্সারসাইজ থেকে নিয়েছি, সম্ভবত এটা 33 নাম্বার এক্সারসাইজ নাম্বার আর কি। তো প্যাসেজে চলে আসি, প্যাসেজটাকে তোমরা পড়ো আর পড়ে একে ছোটো করার চেষ্টা করো। প্রথমেই আমি কি কাজ বলেছিলাম যে ওয়ার্ডগুলোকে রাফ কাউন্টিং করে নেবে। এবার অনেকেই আমাকে কোশ্চেন করেছে যে স্যার প্যাসেজ পড়তে পারলেও আমরা কোনোভাবে না একে ছোটো করতে পারছি না, তো ছোট কিভাবে করব। দেখো তাদের না স্ট্র্যাটেজিতে কোনো প্রবলেম আছে, আসল জায়গায় তোমরা আঘাত করতে পারছো না। তোমরা হয়তো প্যাসেজকে প্যাসেজের মতোই পড়ছো। কি বলতে চাইলাম বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল দিয়ে বলি। অনেকে আছে দেখবে যারা অঙ্কে খুব ভালো হয়, আবার অনেকে আছে অঙ্কে অঙ্কে খুব একটা ভালো হয় না। অঙ্কে যেন কারা ভালো হয়, যারা অঙ্কের ল্যাঙ্গুয়েজকে খুব ভালো করে পড়তে পারে। অঙ্কের ল্যাঙ্গুয়েজকে ভালো করে পড়তে পারে মানে কি, সাপোজ ধরো অঙ্কে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে যে 5 কেজি মাছ রমেনবাবু কিনে আনলো বাজার থেকে। হয় সে রমেনবাবুকে দেখতে পাবে যে রমেনবাবু 5 কেজি চাল কিনে আনলো, অথবা সে নিজেকে রমেনবাবু ভাববে সে নিজেই বাজারে যাবে আর বাজার থেকে গিয়ে মাছ কিনে আনলো। ইমাজিন করবে সে, বুঝতে পেরেছি? মানে তার ইনভলভমেন্টটা ওই জায়গায় চলে যাবে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের সাথে। যে এই পর্যায়ে নিয়ে যেতে পারবে সে অনায়াসে খুব ভালো করে অঙ্ক করবে। আর যে অঙ্কের মতো করে অঙ্ক পড়বে তার তো সে তো মানে নাই পারতে পারে, সে ভালো নাই হতে পারে, সে মুখস্থ বিদ্যার উপরে বেশি কাজ করবে। ঠিক সেরকমভাবে এই প্যাসেজও একই রকম সেন্স নিচ্ছে। এই প্যাসেজ যখন পড়বে, একে যদি প্যাসেজের মতো পড়ো তবে কিন্তু প্রবলেম, কিন্তু নিজের অ্যাটাচমেন্ট এর সাথে যদি 100% যোগ করে দিতে পারো এই প্যাসেজের সাথে, তবে কে আটকাবে তোমাকে? মানে এই প্যাসেজ যখন পড়ছো, প্রথমবারই যখন প্যাসেজ পড়ছো, নিজে যখন প্যাসেজটা পড়ছো, যখন প্যাসেজে যা যা ঘটনাগুলো রয়েছে যেন মনে হবে নিজের চোখের সামনে ঘটছে। যেমন সিনেমা দেখো নিজের চোখের সামনে ঘটছে মনে হচ্ছে, ঠিক সেরকমভাবে তোমার নিজের চোখের সামনে ঘটতে হবে। অথবা দ্বিতীয় নম্বর আরও একটা উপায় হতে পারে, এই প্যাসেজে যা যা ঘটনা রয়েছে সেই ঘটনার মধ্যে একটা ক্যারেক্টার তুমি হয়ে যাও। বুঝতে পারলো? মানে তুমি কোনো ঘটনা ঘটাচ্ছ, এরকম ইনভলভমেন্টে চলে আসো, এরকম অ্যাটাচমেন্ট আনো এর সাথে। আর যদি আনো তবে বিশ্বাস রেখো একে ছোট করা কোনো ফ্যাক্টই হবে না। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এরকম তো হয় না, আমাদের এরকম তো সাধারণত করতে পারি না। তো তার জন্য প্র্যাকটিস করতে হবে, যে ওয়েতে আমি বলছি সেরকমভাবে প্র্যাকটিস করতে হবে। আরও আর একটা কারণ আছে, দেখো অনেক সময় এই অ্যাটাচমেন্ট না হওয়ার কারণ কি। সাপোজ ধরো তোমরা একটা মিনিং জানো না, ধরলাম যে এই ওয়ার্ডের মিনিংটা তোমরা জানো না। এবার তোমরা যেহেতু জানো না, তাই কি করবে, তোমরা টেনশন হয়ে যাবে যে আরে এই ওয়ার্ডের মিনিং কী হবে। এই টেনশন করার দরুনে তোমরা এই অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসবে। বুঝতে পারলে? অ্যাটাচমেন্টটা হবে না ঠিক মতো করে। তো আমি এটাই বলতে চাইছি, যদি কোনো ওয়ার্ডের মিনিং না জানো তবে ঘাবড়াবে না, টেনশন করবে না। পরবর্তী ওয়ার্ডগুলো পড়তে থাকো, লাইনগুলো পড়তে থাকো। কারণ এটা প্রেসি একটা প্যাসেজ দিয়েছে, একটা ওয়ার্ডের মিনিং না জানলে কোনো অসুবিধা নেই। তোমরা পরেরগুলো পড়ো, একটা কেন 10টা ওয়ার্ডের মিনিং জেনো না, কোনো অসুবিধার কিছু নেই। তুমি সেন্সে নাও, সেন্সে নিয়ে বোঝার চেষ্টা করো। তো এই জিনিসগুলোকে করার চেষ্টা করো, দেখো খুব হেল্প হবে আর কি। তো চলো আমরা আগে কতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে কাউন্ট করে নিই। তো 2, 4, 6, 8, 10, 12, একটা লাইনে কটা আছে? 12টা। দেখো আমি যে স্লোভাবে পড়ছি না, তোমরা এরকমভাবে কিন্তু পরীক্ষার হলে কাউন্ট করবে না। তোমরা পরীক্ষার হলে কাউন্ট করে 2, 4, 6, 8, 10, 12, বুঝতে পেরেছি? এরকমভাবে কাউন্ট করো, মানে ফার্স্ট কাউন্ট। তো 12 হলে এবার কটা লাইন আছে দেখে নিই। 2, 4, 6, 8, 10, 12, 13, 13খানা আছে। 12 13 কত হয়? প্রায় 150-র কাছাকাছি ধরে নাও। 12 13 150-র কাছাকাছি। তাহলে একে 3 ভাগের 1 ভাগ করলে 50 ওয়ার্ডের আশেপাশে যদি আমি লিখি তবে সেটা খুব সুন্দর দেখাবে। বুঝতে পারো? তো 50 ওয়ার্ডের আশেপাশে আমরা লেখার কাজ করব। এবার চলো আমরা প্যাসেজটাকে পড়ছি, আর তোমাদের কাজ হচ্ছে যেন টোটাল সামনে ঘটনাগুলোকে ঘটে 100% কনসেন্ট্রেশন এখানে রাখো। তো চলো শুরু করি। হোয়েন ইংল্যান্ড ওয়াজ অ্যাট ওয়ার উইথ ফ্রান্স, মানে কি বলছে, যখন ইংল্যান্ড ফ্রান্সের সাথে কি করছিল, যুদ্ধে জড়িত ছিল। এ ইয়াং ইংলিশ সেইলর, একজন, আচ্ছা সেইলর মানে কি? নাবিক। একজন নাবিক, কেমন নাবিক? ইংরেজ নাবিক। একজন ইংরেজ ইয়াং নাবিক ওয়াজ মানে মানে কি দিয়ে দিয়েছে এটা? বি। ওয়াজ তো বি ভার্বের মধ্যে পড়ছে, আর ক্যাপচার্ড হচ্ছে V3। বি ভার্বের সাথে V3 থাকলে কি বলেছি? প্যাসিভে আছে। তাহলে একটা ইয়াং ইংলিশ সোলজার ওয়াজ ক্যাপচার্ড, মানে একটা ইংলিশ সেইলরকে মানে নাবিককে কি করা হয়েছিল? ক্যাপচার করা হয়েছিল, ধরা হয়েছিল। ইংলিশ সেইলর কাউকে ধরেছে এটা নয়, ইংলিশ সেইলরকে ধরা হয়েছিল। অ্যান্ড পুট ইন প্রিজন, এবং তাকে কি করা হয়েছিল? হচ্ছে কারাগারের মধ্যে
রাখা হয়েছিল। প্রিজন মানে কারাগার, জেল এই সেন্সে, বুঝতে পেরেছি। তার যুদ্ধ চলছিল ফ্রেঞ্চ আর হচ্ছে ইংল্যান্ডদের মধ্যে। এবার কি হয়েছিল, একজন ইংরেজ নাবিক সে কি করছিল, ঘোরাফেরা করছিল হয়তো, আর ঘোরাফেরা করছে এই দেখে হচ্ছে ফ্রেঞ্চ নাবিক, ফ্রেঞ্চের সৈন্যরা কি করেছে, তাকে ক্যাপচার করে নিয়েছে, ওয়াস ক্যাপচার্ড মানে তাকে ধরে ফেলেছে, এবং তাকে কোথায় দিয়ে দিয়েছে, কারাদণ্ডে দিয়ে দিয়েছে। আফটার আ টাইম, কিছু সময় পরে, হি সাকসিডেড, হি মানে কি, এই যে ইয়াং যে নাবিকটা রয়েছে তার কথা বলছে, হি সাকসিডেড। দেখো সাকসিড হচ্ছে একটা ভার্ব, এর সাথে ইডি যুক্ত করা হয়েছে, তার মানে এটা ভি2 করা হয়েছে। সাকসিডেড মানে সফল হয়েছিল। আফটার আ টাইম, কিছু সময় পরে, হি সাকসিডেড সে সফল হয়েছিল ইন এসকেপিং। আচ্ছা দেখো এই ক্ষেত্রে একটা জিনিস বলি, আমি বলেছিলাম না প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব চলে আসে তবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। দেখো এখানেও সেটাই দিয়েছে, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এসকেপ হচ্ছে একটা ভার্ব, প্রিপোজিশনের পরে যেহেতু এসকেপ আসছিল, ভার্ব আসছিল, তাই সেই ভার্বের সাথে কি যুক্ত করা হয়েছে, আইএনজি যুক্ত করা হয়েছে, বুঝতে পেরেছি। তো ইন এসকেপিং ফ্রম, এসকেপের সাথে আরও একটা জিনিস মনে রাখবে, এসকেপের সাথে যে প্রিপোজিশনটা তার পরে বসে সেটা সাধারণত ফ্রম বসে। তো দেখো আফটার আ টাইম, কিছু সময় পরে, হি সাকসিডেড সে সফল হয়েছিল ইন এসকেপিং পালাতে, ফ্রম মানে কোথা থেকে দেখেনি। এবার দেখো এখানে প্রিজন, এখানে কি ছিল, প্রিজন, এখানেও দেখো প্রিজন আছে, প্রিজন। এবার এই প্রিজনের আগে একটা ওয়ার্ড, একটা কিছু এর সাথে যুক্ত করা আছে, আর তারপরেও আর একটা কিছু এর সাথে যুক্ত করা আছে। প্রিজনকে বলা হচ্ছে রুট ওয়ার্ড, এটাই হচ্ছে মেন ওয়ার্ড। মেন ওয়ার্ডের আগে যেটা রয়েছে ইম বলে যেটা আছে তাকে বলা হচ্ছে প্রেফিক্স করা হলো। মূল ওয়ার্ডের আগে যদি কোনো কিছু যুক্ত থাকে তাকে বলা হয় প্রেফিক্স করা, আর তারপরে যেটা রয়েছে তাকে বলা হয় সাফিক্স। প্রিফিক্স, প্রি মানে কি আগে, তাই এটা প্রেফিক্স, এটা সাফিক্স। তো এই প্রিজন দেখো মিডিলে আছে, তার আগে কিছু যুক্ত করা হয়েছে, পরে কিছু যুক্ত করে একটা নতুন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। তো এর উচ্চারণটা কি হবে, ইমপ্রিজনমেন্ট, ইমপ্রিজনমেন্ট। এবার এর মিনিংটা কি, প্রিজন মানে কি কারাগার, আর ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে সাপোজ একজন ব্যক্তিকে কারাগারের মধ্যে রাখলে সে যে দশার মধ্যে থাকে, সে যে অবস্থার মধ্যে থাকে, সেই অবস্থাকে বলা হয় ইমপ্রিজনমেন্ট, মানে বন্দি অবস্থা, বুঝতে পারলাম। অ্যান্ড রিচিং দ্য কোস্ট অফ বুলন, এর উচ্চারণটা কি আমি এখানে লিখে দিয়েছি, বুলন। তো বুলনটা কি ফ্রেঞ্চের মানে ফ্রান্স দেশের একটা জায়গা। তো এর মিনিংটাকে বুঝে নি। আফটার আ টাইম, কিছু সময় পরে সে সফল হয়েছিল কেন বললাম হয়েছিল, কারণ এই সাকসিডের সাথে ইডি যুক্ত করা হয়েছে। সে সফল হয়েছিল পালাতে, কোথা থেকে, বন্দি অবস্থা থেকে পালাতে। অ্যান্ড রিচিং এবং পৌঁছেছিল, কোথায় পৌঁছেছিল, দ্য কোস্ট অফ বুলন, মানে কোস্ট মানে উপকূলে, কার উপকূলে, বুলনের উপকূল। বুলন হচ্ছে একটা জায়গা ফ্রান্স দেশের। চলো তোমাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ডের ম্যাপ, এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ডের ম্যাপের এই জায়গাটাকে বলা হয় বুলান। এটাকে জুম করলে এখানে এটা হচ্ছে ফ্রান্স দেশ, কি করে বুঝতে পারবে এটা ফ্রান্স, কারণ এটা প্যারিস, এই যে দেখতে পাচ্ছ তোমরা প্যারিস, আর এটা কি রয়েছে, এটা হচ্ছে বুলান। আর এবার বুলানটা কোথায় অবস্থিত, এই যে সমুদ্র দেখতে পাচ্ছ তো, এই যে সমুদ্র, এই সমুদ্রের তীরে অবস্থিত বুলানটা। আর এই বুলানের কোস্টেই সে কি করেছিল, চলে এসেছিল, বুলানের কোস্ট মানে উপকূলে। দ্য ইয়াং ম্যান লংড মানে কি, লং হচ্ছে একটা ভার্ব, এর সাথে ইডি যুক্ত করা হয়েছে কারণ এটা ভি2, মানে অতীতের কথা বলছে তাই ভি2। তো দ্য ইয়াং ম্যান লংড। এবার লংড মানে কি, লংড মানে হচ্ছে প্রবল ইচ্ছা, যদি কারোর মধ্যে প্রবল ইচ্ছা থাকে তাকে বলা হয় লংড। দ্য ইয়াং ম্যান মানে সেই এই যে ইয়াং যে সেইলরটা রয়েছে, লংড মানে প্রবল ইচ্ছা ছিল, ভেরি মাচ খুব করে, টু ক্রস মানে পার করতে, ওভার দ্য ইংলিশ চ্যানেল টু হিজ হোম ইন ইংল্যান্ড। সেই যে ইয়াং যে নাবিকটা ছিল তার খুব ইচ্ছা করছিল যে সে ইংলিশ চ্যানেলটা পার করবে এবং সে ইংল্যান্ডে তার বাড়িতে যাতে সে পৌঁছে যেতে পারে। এবার আমাকে বলো ইংলিশ চ্যানেল সম্পর্কে আমাদের আশা করছি প্রত্যেকেরই আইডিয়া রয়েছে, যদি কারোর আইডিয়া না থাকে তবে সে সেটা দেখে নাও। এটা ওয়ার্ল্ডের ম্যাপ, এই যে দেখতে পাচ্ছ লাল কালারের, এই যে আমি মার্ক করছি, দেখো এই যে মার্ক করছি যে অংশটা, একে বলা হয় ইংলিশ চ্যানেল। তবে সে কি করছে, ইংলিশ চ্যানেল পারাপার করছে। এবার এই ইংলিশ চ্যানেলকে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো সুবিধা হবে, জুম করলে দেখো সুবিধা হবে। এটা কি রয়েছে, ফ্রান্স রয়েছে, এটা ইংল্যান্ড রয়েছে, আর এখানে রয়েছে, এটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। মানে বুঝতে পেরেছি, ইংল্যান্ড আর ফ্রান্সকে আলাদা করছে গিয়ে ইংলিশ চ্যানেল। এই যে এই অংশটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। এইদিকে কোন দেশ আছে, ফ্রান্স আছে, আর এদিকে কি আছে, ইংল্যান্ড আছে। আচ্ছা আমাকে আরেকখানা কোশ্চেন তোমাদের কাছে করি, বলো তো ব্রিটেন কোনটাকে বলে? এই শুধু যে ইংল্যান্ড যেটা রয়েছে এটাই কি ব্রিটেন? একদম না। এই যে ইংল্যান্ড, এই যে ওয়েলস আর এই যে স্কটল্যান্ড, এই তিনটেকে যদি যোগ করে দাও তবে তাকে বলা হয় ব্রিটেন,
বুঝতে পেরেছি। এবার অনেকেই কোশ্চেন করে স্যার তাহলে ইউনাইটেড কিংডম কোনটা? ইউনাইটেড কিংডম যখন এই স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস আর এরই সাথে সাথে যখন তুমি নর্দার্ন আয়ারল্যান্ডকে যোগ করবে, এই যে এই অঞ্চলটাকে যদি তুমি যোগ করে নাও এদের মধ্যে, তবে এই চারখানা দেশের সমন্বয়কে বলা হয় ইউনাইটেড কিংডম। বুঝতে পেরেছি। তো এটা কোশ্চেনে অনেক সময় চলে আসে। আরও আরেকখান ইনফরমেশন দিই তোমাদেরকে, এই জায়গা থেকে নিয়ে শুরু করে এই জায়গা পর্যন্ত, ফ্রান্সের এই জায়গা পর্যন্ত ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে কি রয়েছে, একটা টানেল রয়েছে, যে টানেলের মধ্যে দিয়ে লোকজন কি করতে পারে, মানে ফ্রান্স থেকে ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে ফ্রান্সে চলে আসে। তো চলে আসি আমাদের প্যাসেজের দিকে। দ্য ইয়াং ম্যান, মানে তার খুব ইচ্ছা হচ্ছিল কি করতে, ইংলিশ চ্যানেল পার করতে। ইংলিশ চ্যানেল পার করে সে কোথায় পৌঁছাবে? ইংল্যান্ডে। সম্ভবত ইংলিশ চ্যানেল যেটা রয়েছে তার সব থেকে সংকীর্ণতম এলাকা। সংকীর্ণতম মানে আমি কি বলতে চাইছি একটু বোঝাই তোমাদেরকে। এটাও ইংলিশ চ্যানেলের মধ্যে পড়ছে। এইখানকার এই দুটো জায়গার মধ্যে, মানে ইংল্যান্ড আর ফ্রান্স দেশের মধ্যে ডিস্টেন্স অনেকটা, এখানে ডিস্টেন্স একটু কম, এখানে আরও কম। যেটা সব থেকে কম ডিস্টেন্স সেইখানকার দূরত্ব সম্ভবত 35 কিলোমিটারের আশেপাশে, সম্ভবত, একটু দেখে নেবে। তো এই যে নাবিকটা এই 35 কিলোমিটারটা অতিক্রম করার খুব চেষ্টা করছিল, বুঝতে পেরেছি, বাড়ি যাওয়ার জন্য ইংল্যান্ডে। বাট ফাউন্ড নো মিনস অফ এসকেপ, কিন্তু সে কোনো উপায় পাচ্ছিল না পালানোর, কিন্তু সে বুঝতেই পারছিল না যে কী করে সে পারাপার করবে। অ্যাট লাস্ট, অবশেষে, ওয়ান মর্নিং, একদিন সকালে, হি স অ্যান এমটি কাস্ক, একদিন সকালবেলায় সে দেখতে পেল একটা এমটি কাস্ককে। এবার কাস্ক মানে কি? কাস্ক মানে হচ্ছে ব্যারেল। আচ্ছা, ব্যারেল মানে আমরা বুঝি, চলো, এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় একটা ব্যারেল, আর এটাকে বলা হয় কাস্ক। এবার এই কাস্ক যদি ফাঁকা থাকে, মানে যদি এমটি থাকে, এমটি মানে শূন্য, একটা শূন্য কাস্ক কিন্তু না সমুদ্রের জলের মধ্যে ভাসতে পারে। তো একদিন সকালবেলায় সে দেখতে পেয়েছিল একটা এমটি কাস্ককে, কাম, যেটা আসছিল ফ্লোটিং ফ্রম দ্য সি টুয়ার্ডস দ্য শোর, যেটা ফ্লোটিং মানে ভেসে ভেসে আসছিল, কোথা থেকে? ফ্রম দ্য সি, সমুদ্র থেকে ভেসে ভেসে আসছিল, টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে? দ্য শোর, সেই যে শোর মানে হচ্ছে পাড় বা কুল, সেই যে পাড়ের দিকে সেই যে কাস্ক, যেটা এমটি কাস্ক, সেটা ভেসে ভেসে আসছিল। বুঝতে পেরেছি। তো এখনো পর্যন্ত স্টোরিটা কি ঘটছে দেখো। ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স দেশের মধ্যে কি হচ্ছিল? যুদ্ধ হচ্ছিল। সেই সময় একজন ইংরেজ নাবিককে কি করেছিল? ধরে ফেলা হয়েছিল এবং কারাগারে রেখে দিয়েছিল। কিন্তু কিছু সময় পরে সেই যে নাবিকটা রয়েছে সে পালাতে সক্ষম হয়েছে। কিন্তু আর সে পালিয়ে কোথায় গেছে? এই যে বুলন জায়গাতে সে চলে গেছে, বুলনের কোস্টে। কিন্তু সেই ইংলিশ চ্যানেল পারাপার করা তো এত সহজ নয়। সেই কারণে সে ভাবছে কি করে পার করবে। হঠাৎ একদিন সকালবেলায় সে দেখতে পেল সমুদ্র থেকে কি করছে, একখানা ফ্লোট করতে 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 একটা কাস্ক মানে একটা ব্যারেল হচ্ছে পাড়ের দিকে আসছে। আমরা জানি তো যে সমুদ্রের মধ্যে যাই ফেলো না কেন, কোনো না কোনো সময় সেটা এসে গিয়ে কোথায় পৌঁছাবে? পাড়ে এসে পৌঁছায়। ঠিক সেরকমভাবে এই যেটা কাস্ক কোনো একটা জায়গায় পড়েছিল, সেটা পাড়ের দিকে এসে পৌঁছাচ্ছিল। তো এখনো পর্যন্ত এই স্টোরিটা বুঝতে পেরেছি। তারপরে চলে আসি হিটটা কি? হিট হচ্ছে হাইডের V2। হাইড যেটা রয়েছে, হাইড ভার্বের পাস্ট ফর্মকে বলা হয় হিড। ইট মানে কি? সে এটাকে লুকিয়েছিল। এটা মানে কোনটা? এই যে ব্যারেল, এই যে কাস্ক যেটা রয়েছে সেটাকে কি করেছিল? লুকিয়ে রেখেছিল। কোথায় লুকিয়ে রেখেছিল? ইন আ কেভ, সেটাকে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল। অ্যান্ড ওয়ার্কড হার্ড। আচ্ছা, আমাকে একটা কোশ্চেন বলো তো, এখানে কেন গুহাতে লুকিয়ে রেখেছিল? ভেবে আমাকে বলো। ভেবে দেখো, সে যদি গুহাতেই না লুকায়, সে যদি সামনাসামনি রেখে দেয়, মানে ওপেন পেসে যদি রেখে দেয়, তবে ফ্রেঞ্চ সৈনিকরা তো ওখান দিয়ে ঘোরাফেরা করছে, সৈনিকরা তো দেখে ফেলবে। সেই কারণে সে কি করছে, এই যেটাকে পেয়েছে এমটি কাজ, সেটাকে সে কোথায় রেখেছে? গুহার মধ্যে রেখেছে। অ্যান্ড ওয়ার্কড হার্ড, এই জিনিসগুলোকে কী করতাম? নিজের সেন্সে। কেন করছো? কেন এই সেন্সটা আমার মধ্যে এলো? কারণ আমি এর মধ্যে ইনভলভ হয়ে গেছি। তুমিও যদি ইনভলভ হয়ে যাও না, এই সেন্সটা নিজের মধ্যে চলে আসবে। কেন ওই কাজটাকে সে পেয়ে ওই গুহার মধ্যেই কেন রাখলো? সে তো ওপেন স্পেসে রাখলে সে তো আরও ভালোভাবে ওইটাকে নিয়ে কাজ করতে পারতো, কিন্তু কেন রাখলো? কারণটা কি? কারণ ফ্রেঞ্চ সৈনিকরা তাকে দেখে নেবে, দেখে ফেললে আবার তাকে ধরে নিয়ে যাবে। এই কারণে সে গুহার মধ্যে লুকিয়ে লুকিয়ে করছিল। অ্যান্ড ওয়ার্ক হার্ড, এবং সে সেটার উপরে কাজ করছিল। অ্যান্ড টিল হি মেড আউট অফ ইট আ ফ্রেইল বোট, যতক্ষণ না পর্যন্ত সে এটাকে একটা বোটে তৈরি করতে পারছে। ফ্রেইল বোট মানে একটা ভঙ্গুর বোটে। তো ভালো করে বোঝো।
সে কাজটাকে পেল, সে সেটাকে গুহার মধ্যে নিল এবং সেটার উপরে সে কী করলো, ওয়ার্ক হার্ড, সেটাকে নিয়ে সে কঠোর কাজ করছিল। কি কাজ করছিল? তৈরি করতে। কি তৈরি করতে? একটা বোটে তৈরি করতে। কিন্তু ভেবে দেখো ওই লোকটা, মানে এই যে নাবিক যেটা রয়েছে তার কাছে কি কোনো সরঞ্জাম ছিল? কোনো সরঞ্জাম ছিল না। তাহলে সে কেমন বোট তৈরি করতে পারবে? সে কি একবারে রেডিমেড বোট, মানে খুব সুন্দর বোট তৈরি করতে পারবে? কখনো পারবে না। তাই বলছে সে একটা বোট তৈরি করেছিল যেটা ফ্রেল মানে কি ভঙ্গুর বোট, যেটা প্রায়ই চলার মতো, মানে চলতেও পারে নাও চলতে পারে এমন একটা বোটের মতো সে তৈরি করলো। মানে এমন নয় যে সে খুব ভালো প্যাসেঞ্জার বহন করে নিয়ে যাবে, এমন বোট নয়, মোটামুটি একটা বোট তৈরি করলো। আপন দিস সরি বোট। আচ্ছা সরি বোট কেন বলেছে? আচ্ছা এটা বোট হবে, বোট নয়, এটা বোট হবে। আপন দিস সরি বোট। এই আপন দিস সরি বোট মানে এই যে সরি বোট কেন বলেছে বলো? আশা করি তোমাদের সেন্সে চলে এসছে। এই যে বোট যেটা বানানো হয়েছিল সেটাকে একেবারে খুব ভাইফাই বোট ছিল, একেবারে পালিশ করা চকচকে সুন্দর বোট ছিল না, এটা একটা ভঙ্গুর টাইপের বোট ছিল। সেই কারণে এই বোটকে বলা হচ্ছে সরি বোট। আপন দি সরি বোট। এই সরি বোটের উপরে ভর করে হি ওয়াজ অ্যাবাউট টু মানে প্রায়, পুট আউট মানে বলি, পুট আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এর একাধিক মিনিং আছে, এখানে যে মিনিংটা দিচ্ছে সেটাকে বলি। পুট আউট মানে হচ্ছে কোনো একটা বন্দর ছেড়ে দিয়ে সে সমুদ্রে প্রবেশ করা, কোনো একটা পাড় ছেড়ে দিয়ে সে সমুদ্রে প্রবেশ করা। তাহলে দেখো পুট আউট ইনটু দ্য স্ট্রমি চ্যানেল আপন দি সরি বোট। এই সরি বোটের উপরে ভর করে হি ওয়াজ অ্যাবাউট টু, সে প্রায় কি করেছিল, সে যে জায়গায় ছিল, সে যে পাড়ে ছিল, সেই পাড় থেকে সে প্রায় কোথায় চলে এসেছিল, সমুদ্রের মধ্যে চলে আসছিল। ইনটু দ্য স্ট্রমি চ্যানেল, সেই যে স্ট্রমি চ্যানেলের মধ্যে চলে আসছিল। বাট দ্য ফ্রেঞ্চ সোলজার, কিন্তু সেই সময় ফ্রেঞ্চ সোলজার্স কট হিম, ফ্রেঞ্চ সোলজাররা কি করেছিল, তাকে ধরে ফেলেছিল। অ্যান্ড ব্রট হিম মানে কি, কাকে? হিম মানে কাকে? এই যে যে সেইলর রয়েছে তার কথা বলছে। এবং ব্রট হিম, এবং তাকে নিয়ে এসেছিল বিফোর নেপোলিয়ান। বিফোর মানে কি আগে, আগে না সামনে, বিফোর মানে বোঝাচ্ছে সামনে, নেপোলিয়ানের সামনে তাকে ধরে নিয়ে এসেছিল। তার মানে সে যে চেষ্টা করলো, বোট বানালো, কিন্তু সে ধরা পড়ে গেল অবশেষে। মানে সে প্রায় হচ্ছে চ্যানেলের মধ্যে নেমে পড়েছিল, সেই সময় ফ্রেঞ্চ সৈনিকরা তাকে দেখে ফেলেছিল, ধরে ফেলেছিল এবং তাকে নেপোলিয়ানের সামনে নিয়ে এসেছিল। এরপরে দেখা যাক কি ঘটছে। হোয়াট মেক্স ইউ রিস্ক ইউর লাইফ আক্সড নেপোলিয়ান। এবার নেপোলিয়ান জিজ্ঞাসা করছে কি এমন ঘটলো যে তুমি তোমার জীবনের এত বড় রিস্ক নিয়ে নিলে? সাধারণত কি নেপোলিয়ান যাকে কারাদণ্ড দিয়েছে, সে যদি সেই কারাদণ্ড থেকে পালিয়ে যায়, নেপোলিয়ান কি তাকে ছাড়বে? তাকে তো মৃত্যুদণ্ড দেবেই শিওর। সেই কারণে নেপোলিয়ান জিজ্ঞাসা করছে কি এমন ঘটলো যে তুমি তোমার জীবনে রিস্ক নিয়ে নিলে, যে তুমি কারাদণ্ড থেকে পালিয়ে গেলে? এরবার দেখি কি বলছে তার উত্তরে। আই উইশ, আমার ইচ্ছা, রিপ্লাইড দ্য সেইলর, হচ্ছে সেইলর উত্তর দিল যে টু সি মাই মাদার, আমি আমার মাদারকে দেখতে যাচ্ছি, আমি আমার মাদারকে দেখতে চাই। শি ইজ এজড, সে হয়েছে বয়স্ক, পুওর খুব অসহায়, অ্যান্ড ইনফার্ম এবং দুর্বল। তো দেখো আগে এইটার গ্রামারটাকে একটু বলে দিই ব্যাপারটা কি ঘটছে। এই যে রিপ্লাইড দ্য সেইলর যেটা রয়েছে না, একে তুমি সবার শেষে নিয়ে আসো, একে তুমি নিয়ে আসো এখানে। এবার পড়ার চেষ্টা করো। আই উইশ টু সি মাই মাদার, আই উইশ টু সি মাই মাদার, এই যে যেটা রয়েছে এখানে রিপ্লাইড দ্য সেইলর থেকে যেটা রয়েছে সেটা এখানে মিডিলে কি করেছে, ব্রেক করে দিয়েছে। এটা অনেক সময় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এটা কি করা থাকে, মিডলে দেওয়া থাকে কনফিউজ করার জন্য। তো এটাতে কনফিউশন যেন না আসে, তাই এই পার্টকে সবার শেষে দিয়ে দেবে আর তারপরে পড়বে, দেখবে পড়তে সুবিধা হবে। তো আমরা পড়ি আই উইশ টু সি মাই মাদার, আমার ইচ্ছা যে আমি আমার মাকে দেখব। শি ইজ এজড, কারণ সে হয় বয়স্ক, সে হয় অসহায়, আর সে হয় দুর্বল। এটাই উত্তর দিয়েছিল সেইলর, এটাই উত্তর দিয়েছিল নাবিক। দ্য হার্ট অফ নেপোলিয়ান ওয়াজ টাস্ট, আর এই কথা শুনে নেপোলিয়ানের হার্ট কি হয়েছিল, টাস্ট হয়েছিল, মানে নেপোলিয়ানের হৃদয় ছুঁয়ে গেছিল। হি গেভ অর্ডার, সে দিয়েছিল অর্ডার। হি মানে কে, নেপোলিয়ান দিয়েছিল অর্ডার, নেপোলিয়ান অর্ডার দিয়েছিল। কি অর্ডার দিয়েছিল? দ্যাট দ্য ইয়াং ম্যান, এই যে ইয়াং ম্যান যে রয়েছে, এই যে যে সেইলর রয়েছে, যে নাবিক রয়েছে, শুড বি সেন্ট, তাকে অবশ্যই পাঠানো হোক। কোথায়? ইংল্যান্ডে। শুড বি, দেখো বি ভার্বের সাথে V3, তার মানে এটা প্যাসিভে রয়েছে। এই ইয়াং ম্যানকে পাঠানো হোক কোথায়? ইংল্যান্ডে। অ্যাট দ্য ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি, এই যে প্রথম অপরচুনিটি পাচ্ছে, সেই প্রথম অপরচুনিটিতে তাকে পাঠিয়ে দেওয়া হোক কোথায়? ইংল্যান্ডে। তো বুঝতে পেরেছি ব্যাপার। তো ঘটনাটা কি ছিল? যুদ্ধের একটা ঘটনা, যুদ্ধের ঘটনাতে একটা নাবিকের স্টোরি বলেছে, আর নেপোলিয়ানের গ্রেটনেস, নেপোলিয়ানের কাইন্ডনেসের কথা এখানে শো করছে।
বুঝতে পেরেছি। তো খুব ইজি একটা ঘটনা ছিল। এবার একে আমরা কি করব, ছোট করে বলবো। আশা করি টোটাল ঘটনাকে আমরা বুঝতে পেরেছি। কি বোঝাতে চেয়েছে, বোঝাতে কি চেয়েছে, যুদ্ধের সময় ধরা পড়েছিল একজনা, তাকে রেখেছিল কিন্তু সে পালাতে সক্ষম হয়েছিল। যখনই সে ইংলিশ চ্যানেল পার করবে তখন কি করেছিল, আবার ধরা পড়ে নেপোলিয়নের সামনে নিয়ে আসে। নেপোলিয়নের উত্তরে সে কি বলল, আমি আমার মার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আমার মা অসহায়, বয়স্ক আর দুর্বল। আর এটা শুনে নেপোলিয়নের হার্ট টাচ হয়ে গেছিল। সে কি বলল যে না, একে তোমরা, সে সৈনিককে অর্ডার দিল, নেপোলিয়নের সৈনিককে অর্ডার দিল যে তুমি যাও, একে নিয়ে ইংল্যান্ডে পৌঁছে দাও। তো শুরু করি কিভাবে আমি ছোট করে লিখেছি। ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধের সময় একজন ইংরেজ নাবিককে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এখানে যদি তোমরা ইংল্যান্ড ও ফ্রান্স বলে না লেখো তাও চলবে, মানে যুদ্ধের সময় একজন ইংরেজ নাবিককে কারাদণ্ড দেওয়া হয়েছিল, এটাও ঠিক আছে। কিছু সময়ের মধ্যে যদি তোমার ওয়ার্ড থাকে, মানে স্টকে যদি ওয়ার্ড থাকে, তবে তুমি ইংল্যান্ড ও ফ্রান্স বলে লিখে দেবে, আর না হলে এটুকখানি লিখলেই চলবে। কিছু সময়ের মধ্যেই সেই নাবিক কারাগার থেকে পালিয়ে গিয়ে ইংলিশ চ্যানেল পারাপার করার চেষ্টা করতে থাকে। বুঝতে পেরেছি। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয় আর সে আবার ধরা পড়ে। এরপর নেপোলিয়ান তাকে পালানোর কারণ জিজ্ঞাসা করেছিল। উত্তরে এসেছিল সে তার বৃদ্ধ ও অসহায় মাকে দেখতে এই কাজ করেছে। এই কথা শুনে মহান নেপোলিয়ান তাকে মুক্ত করলো। তো দেখো, কোহেসিভনেস টোটাল বজায় আছে, মানে কোনো জায়গায় এমন মনে হবে না যে একটা অংশ এখান থেকে নেওয়া হয়েছে, একটা অংশ ওখান থেকে নেওয়া হয়েছে। আর এইটুখানি অংশ যদি বলো তবে সামনের জন্য অনায়াসে টোটাল ঘটনা কিন্তু বুঝে যাবে। তো দুই একখানা যেমন ওয়ার্ড, এই যে জায়গাগুলোকে তোমরা কি করতে পারো, অবমিট চাইলে করতে পারো। যেমন এখানে আরও একটা ওয়ার্ড রয়েছে, মহানকেও যদি তোমরা চাও তো একেও হাঁটাতে পারো। এতে কি হবে, তোমার ওয়ার্ডটা কমে যাবে যদি ওয়ার্ড বেশি হয়ে থাকে তবে। তো চলো, প্রেসি তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যারা চাও যে ট্রান্সলেশনও আমি জানবো, তারা দেখো মোটামুটিভাবে আমি বলার চেষ্টা করব। ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধের সময় একজন ইংরেজ নাবিককে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে কীভাবে বলতে পারি, কাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, কাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, এটাই তো ভার্ব, কারাদণ্ড দেওয়া হয়েছিল, এটাই ভার্ব। তো কাকে কারাদণ্ড হয়েছিল, একজন ইংরেজ নাবিককে, একজন ইংরেজ নাবিককে। তো এটাই লিখি, অ্যান ইংলিশ সেইলর। অ্যান ইংলিশ সেইলর, কেন অ্যান হলো জানি আমরা, ওয়াজ ইমপ্রিজেন্ট, এটা কি রয়েছে, বি ভার্বের সাথে V3 রয়েছে, তার মানে কি কারাদণ্ড দেওয়া হয়েছিল। একজন ইংলিশ সেলরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, এটা প্যাসিভে আছে তাই আমি ওয়াজের সাথে V3 দিয়েছি। কখন দেওয়া হয়েছিল, যুদ্ধের সময়। যুদ্ধের সময়, যখন এই সময়ের কথা বলবে, যখন যুদ্ধ চলাকালীন, সেই জন্য আমি কি দিয়েছি, ডিউরিং। ডিউরিং মানে যুদ্ধ চলাকালীন। ডিউরিং কি, ডিউরিং কোন সময়ে, দ্য অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, মানে যখন ফ্রেঞ্চ আর অ্যাংলো ওয়ার চলছিল সেই সময়। চলে আসি পরের লাইনে। কিছু সময়ের মধ্যেই সেই নাবিককে কিছু সময়ের মধ্যেই সেই নাবিক কারাগার থেকে পালিয়ে গিয়ে ইংলিশ চ্যানেল পার করার চেষ্টা করতে থাকে। কিছু সময়ের মধ্যেই কি লিখতে পারি, আফটার আ হোয়াইল, কিছু সময়ের মধ্যে। সেই নাবিক কারাগার থেকে পালিয়ে গিয়ে, তাহলে পালিয়ে গিয়ে আমার কি হয়ে গেল, ভার্ব হয়ে গেল। তাই দেখো আমি কি দিলাম, এসকেপড। কে এসকেপ্ট করেছিল, সেই নাবিক, সেই নাবিক। তো কে পালন করেছিল, সেই নাবিক। যেহেতু সেই নাবিক, তাই এখানে আমি কি ইউজ করেছি, দা ইউজ করেছি। কিন্তু প্রথম লাইনে দেখো কি ইউজ করেছিলাম, অ্যান। বুঝতে পারলাম, সেইলরের জন্য আর্টিকেল অ্যান ইউজ করেছিলাম, কিন্তু এবার আমি কি ইউজ করছি, সেলরের জন্য দা আর্টিকেল। কেন, কারণ এইবার যে সেলরটা রয়েছে একে আমি নির্দিষ্ট করে বলছি। প্রথমবারে যখনই কাউকে বলবে তখন এ অথবা অ্যান দ্বারা ইউজ করে, কিন্তু দ্বিতীয়বারে আবার যদি তার সম্পর্কে বর্ণনা করতে হয় তবে ডেফিনেট আর্টিকেল ইউজ করো, যেটা হচ্ছে দা। তাহলে দা সেইলর এসকেপড মানে হচ্ছে পালিয়েছিল। কোথা থেকে পালিয়েছিল, প্রিজন থেকে পালিয়েছিল, মানে কারাগার থেকে পালিয়েছিল। এবার আমি কি বলেছিলাম, এসকেপের সাথে কোন প্রিপোজিশন বসে, ফ্রম বসে, তাই ফ্রম বসিয়েছি। কোথা থেকে পালিয়েছিল, দ্য প্রিজন থেকে, মানে হচ্ছে কোথা থেকে বলো, কারাগার থেকে। এবং ইংলিশ চ্যানেল পার করার চেষ্টা করতে থাকে, অ্যান্ড ট্রাইড, এবং চেষ্টা করতে থাকে, কি চেষ্টা করতে থাকে, পার করার। পার করার ইংরাজি কি, টু ক্রস, ক্রস করার চেষ্টা করতে থাকে। কি ক্রস করার চেষ্টা, দ্য ইংলিশ চ্যানেল, দ্য ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল পারাপার করার চেষ্টা করতে থাকে। পরের লাইনে চলে আসে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। হোয়াট হি ফেইল্ড, খুব সিম্পল ব্যাপার, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়, অথবা তিনি ব্যর্থ হন।
তিনি ব্যর্থ হন মানে কি, তিনি যে চেষ্টাটা করছিলেন ইংলিশ চ্যানেল পার করার সেটাতে তিনি ব্যর্থ হন, বাট হি ফেইল্ড। এবং সে আবার ধরা পড়ে, অ্যান্ড হি ওয়াজ কট এগেইন, আবার ধরা পড়ে হচ্ছে এগেইন। চলে আসি পরের লাইনে। এরপর নেপোলিয়ন তাকে পালানোর কারণ জিজ্ঞাসা করেছিল। কি করব জিজ্ঞাসা করেছিল, কে জিজ্ঞাসা করেছিল? নেপোলিয়ন। এরপর নেপোলিয়ন দেন মানে এরপরে নেপোলিয়ন জিজ্ঞাসা করেছিল কাকে? তাকে। আচ্ছা, কি জিজ্ঞাসা করেছিল? তার পালানোর কারণটা, দ্য রিজন ফর হিজ এসকেপ। বুঝতে পেরেছি। তো দেখো ভার্বটা কি ছিল এখানে? জিজ্ঞাসা করেছিল। তো কি করলাম? আক্সড, মানে V2 জিজ্ঞাসা করেছিল, অতীতে করেছিল তাই আক্সড। কে জিজ্ঞাসা করেছিল? নেপোলিয়ন। কাকে জিজ্ঞাসা করেছিল? তাকে। কি জিজ্ঞাসা করেছিল? তার পালানোর কারণ কি? পালানোর কারণ, দ্য রিজন ফর হিজ এসকেপ। এর পরেরটাই চলে আসি। উত্তরে এসেছিল, মানে এবার সে কি উত্তর দিচ্ছিল? এবার দেখো উত্তরে এসেছিল কথাটা আমি কিভাবে বলেছি বুঝতে পেরেছো? এতে কি হলো, কোহেসিভনেসটা টোটালি সুন্দর করে একটা ফ্লো চলে এলো, খুব সুন্দর একটা ফ্লো এলো। উত্তরে এসেছিল, দ্য অ্যান্সার কেম। কি এসেছিল উত্তর? তার বৃদ্ধ ও অসহায় মাকে দেখতে। তো দেখতে, উত্তর কি এসেছিল? দেখতে। কি দেখতে? তার বৃদ্ধ এবং অসহায় মাকে দেখার জন্যই সে পালিয়েছিল। লাস্ট লাইন, এই কথা শুনে হিয়ারিং দিস মহান নেপোলিয়ন তাকে মুক্ত করলো। মহান নেপোলিয়ন, আচ্ছা মুক্ত করলো। মুক্ত করার ইংরেজি কি? ফ্রিড। ফ্রি হচ্ছে মুক্ত, মুক্ত। আর মুক্ত করেছিল তার মানে ফ্রিড, এটা কি হয়ে গেল? V2। তো মুক্ত করেছিল, কে মুক্ত করেছিল? নেপোলিয়ন মুক্ত করেছিল। এবার যদি মহান যোগ করো তবে আরও দুটো ওয়ার্ড যোগ হয়ে যাচ্ছে। যদি মনে হয় ওয়ার্ড বেশি হয়ে গেল তবে দ্য গ্রেটকে কেটে দিতে পারো, অথবা এখানে হিও বসিয়ে দিতে পারো নেপোলিয়নের বদলে। বারবার নেপোলিয়ন বলা তো ঠিক নয়, তাই হিও বসাতে পারো। আর যদি মনে করো ওয়ার্ড ঠিক আছে তবে কি করবে? নেপোলিয়ন দ্য গ্রেট ফ্রিড হিম। নেপোলিয়ন দ্য গ্রেট মুক্ত করেছিল কাকে? তাকে। তো বুঝতে পেরেছি। তো এটাই হয়ে গেল হচ্ছে টোটালটা। আর এবার তোমরা টাইটেলটা দিয়ে দেবে নিজের থেকে, যে কোনো কিছু টাইটেল দিতে পারো। কাইন্ডনেস অফ নেপোলিয়ন দিতে পারো, গ্রেটনেস অফ নেপোলিয়ন দিতে পারো, অথবা এ সেইলর অ্যান্ড নেপোলিয়ন দিতে পারো। বুঝতে পেরেছি, তুমি যে কোনো কিছু দিতে পারো, অসুবিধার কিছু নেই। তো নিজের মতো করে ওটা দেবে। আর যদি মনে হয় যে কোনো জায়গায় ওয়ার্ডে বেশি হয়েছে তো দুই একখানা ওয়ার্ড যেটা কাটা যেতে পারে সেটা আমি তোমাদেরকে মেনশন করে দিয়েছি, সেগুলো তোমরা কেটে লিখতে পারো। তো সুন্দর করে প্রত্যেকে প্র্যাকটিস করতে থাকো, দেখবে সাফল্য অবশ্যই আসবে, কিন্তু নিজের উপরে কনফিডেন্স রেখে। যাদের প্রবলেম হচ্ছিল তারা এরকমভাবে ধীরে ধীরে করে হচ্ছে ওই জায়গাতে পৌঁছে যাও। আর সবাই টাইম মেনটেন করে কিন্তু প্র্যাকটিস করতে থেকো।